নির্বাচনের বাকি আর 4 মাস। সেই মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে। আর অনেক মাস আগেই নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এবারের ব্যালট পেপারে নৌকা মার্কা থাকবে না। কাজে এই সময়টায় আলোচনা এবং মনোযোগের সকল কেন্দ্র থেকে যখন একরকমের বিস্মৃত হওয়ার কথা বা সরে যাওয়ার কথা আওয়ামী লীগের, তখন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগই সবচেয়ে বড় কৌতূহল এবং আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। কারো কারো জন্য আতঙ্কের কেন্দ্রে তো বটেই। কারণ এখন প্রত্যেকেই বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য করা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে সম্ভব হবে না। এমনকি আন্তর্জাতিকভাবে যে বিদেশি বন্ধুরা একসময় আওয়ামী লীগকে আইনিভাবে নিষিদ্ধ করে দিলে ফ্যাসিস্ট সংগঠন হিসেবে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজিয়ে সেখানে বিচারের মুখোমুখি করে ফেললে একরকমের আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করা যাবে, কারণ আওয়ামী লীগ জনমানুষে এতটাই ঘৃণিত একটা দলে পরিণত হয়েছে, এমন হিসেব নিকেশ বিদেশি বন্ধুরা বাংলাদেশের বন্ধুদের সঙ্গে মিলিয়ে করে ফেললেও এখন নির্বাচন যত ঘনিয়ে আসছে এদের ভেতরকার আতঙ্ক তত বাড়ছে। কারণ বিদেশি বন্ধু দেশগুলো যেমন বুঝতে পারছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে যাকেই ক্ষমতায় আনা হোক না কেন সেই সরকার দিয়ে কোনো স্থিতিশীল সিদ্ধান্তে বা কোনো লাভজনক বাণিজ্যিক অংশীদারিত্বে শেষ পর্যন্ত টিকে থাকা যাবে না। এই অবস্থায় সেই গত বেশ কিছু মাস ধরেই কিন্তু নানা রকম ভাবে আন্তর্জাতিক পরিসরেও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ হচ্ছে, এর খবর আসছিল। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে 3 নর্ডিক রাষ্ট্রদূত দেখা করেছেন তার বাড়িতে গিয়ে পতাকা ছাড়া গাড়িতে, এবং সেই বৈঠকের বিষয়টি তাদের দূতাবাসগুলোতে লিপিবদ্ধ না করে এক গাড়িতে করে সেই খবর এখন নিশ্চিত হওয়া গেছে। এখন নর্ডিক রাষ্ট্রদূতেরা ঠিক কেন সাবের হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করতে গেলেন, খবর বেরিয়েছে যে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স এই গুলশান 2-এ সাবের হোসেন চৌধুরীর বাসভবনে সোমবার গিয়ে উপস্থিত হন দুপুর 3টার দিকে। এরপরে 5টা পর্যন্ত তারা বৈঠক করেছেন। বিভিন্ন সূত্রে এ খবর একেবারেই নিশ্চিত হওয়া গেছে যে তাদের বৈঠকের বিষয় ছিল যে আওয়ামী লীগকে কি করে রাজনীতিতে আনা যায়, কি করে এখন আওয়ামী লীগকে এমন ভাবে সংগঠিত করা যায় যে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় কথা তারা যেটা জানতে চেয়েছেন আওয়ামী লীগের মনোভাব কি। দেখেন, আওয়ামী লীগের মনোভাব পরিষ্কার। আওয়ামী লীগ কিছুতেই ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। এবং আওয়ামী লীগ কিন্তু একেবারে শেখ হাসিনার মুখে বিবৃতি দিয়ে বা শেখ হাসিনার ভাষ্যে এই কথা বেশ কয়েক মাস হলো জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের এখন মূল লক্ষ্য ইউনূস সরকারের পতন, এবং আওয়ামী লীগ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়, একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নির্বাচনকালীন সরকারের অধীনে। কিভাবে সেই নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে, সেই তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের কাঠামোটা কি হতে পারে, তা নিয়েও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের বিভিন্ন দেশে আলাপ আলোচনা চলছে। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এই নর্ডিক রাষ্ট্রদূতদের আলাপ করতে যাওয়া, যতই তারা পতাকা ছাড়া গাড়িতে যাক, এক গাড়িতে করে যেতে চান যাতে মনোযোগ আকর্ষিত না হয়, আমি নিশ্চিত বুঝতে পারি যে 3 রাষ্ট্রদূত মিলে সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন, সেটা যে খবর হবে সেটা জেনেও তারা গেছেন এবং এই ইঙ্গিতটা পরিষ্কার করতে চেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যে তাদের চাওয়া, পশ্চিমের চাওয়া যে আওয়ামী লীগ সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। দেখেন, ডক্টর ইউনূস সহ এই যে জুলাই আগস্ট আন্দোলনের একজন সক্রিয় পক্ষ, মানে যিনি রীতিমতো রাজপথেও ছিলেন, মায়ের ডাকের সাথে রাজপথে ছিলেন, কথায় কথায় হাসিনা সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, তিনি
অবশেষে বাংলাদেশ থেকে তার কার্যক্রম শেষ করে এখন অন্য অ্যাসাইনমেন্টে যাচ্ছেন। তো তার যে বিদায়ী সাক্ষাৎ চলছে, সেই বিদায়ী সাক্ষাতে কিন্তু তিনি বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করে পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের পাশে বসিয়ে স্পষ্টত বলেছেন যে জাতিসংঘ চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। ভাবুন তো, কয়েক মাস আগে এই জাতিসংঘই তো বলেছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে নাকি ভোটারদের অংশগ্রহণমূলক নির্বাচন মানে সব দলকে নির্বাচনে অংশ নিতেই হবে, এমন কোনো কথা নেই। দেখেন, ইউনূস এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউনূস আর তার পারিষদ বর্গের মরিয়া প্রচেষ্টা চলছে শেখ হাসিনাকে বাদ রেখে একটা নির্বাচন বা নির্বাচন ছাড়া যদি তাদের বেনিফিশিয়ারি সুবিধাভোগী পক্ষগুলোকে মিলিয়ে একটা জাতীয় সরকার বা যে কোনো রকম একটা সরকার বসিয়ে গণভোট সামনে দিয়ে গণভোটের মাধ্যমে জনগণকে ভোট দিয়েছি এই বুঝ দিয়ে আরো 5-7 বছর থেকে যাওয়া যায়। মানে তারা একটা দীর্ঘ মেয়াদের স্বপ্ন ভুলতেই পারছেন না, আর মাত্র গুছিয়ে বসেছেন এই ভাগাভাগি সরকারটাকে। কাজেই এই সময়ে হঠাৎ করে এই সরকারের পতন হলে সত্যিই তো নাহিদ ইসলাম যেমন বলছেন উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজে রেখেছেন এবং আখের গুছিয়ে বিদেশে পাচারও করে রেখেছেন, ঠিক। কিন্তু সার্জিস আলম যেটা বলছেন সেই ভয় তো তীব্রভাবে আছে সংখ্যাগরিষ্ঠের, যে সেফ এক্সিট হবে না, মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই যদি সরকারের পতন হয়ে যায়। কিন্তু বিদেশি বন্ধুরা আর শুনতে চাইছে না ইউনূস কিংবা তাদের এই পারিষদ বর্গের কথা, কারণ তারা বুঝে গেছে এই বিপ্লবী তরুণদের যে দল গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন ডক্টর ইউনূস, তিনি আবার ফেল করেছেন। তিনি রাজনৈতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন নাই। কাজেই এর ওপর ভরসা করে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে পারার বাণিজ্যিক দিক থেকে বা নিরাপত্তা দিক থেকে সেই সম্ভাবনা শূন্য। এই কারণে এখন সাবের হোসেন চৌধুরীর বাড়িতে দৌড়াদৌড়ি বিদেশিদের কিন্তু এটাই প্রথম নয়। সেই মে মাসে যখন এই গুজব বলি জল্পনা বলি তুঙ্গে যে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হয়তো এবং রাষ্ট্রপতি মিলে হয়তো জরুরি অবস্থা জারি করে ফেলবেন, ইউনূস সরকারের পতন ঘটে যাবে, সেই সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনও কিন্তু সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন এবং সাক্ষাৎ করে এসেছিলেন। এই যে সাবের হোসেন চৌধুরী কোথাও যাচ্ছেন না গোপনে, রাষ্ট্রদূতেরাই তার কাছে যাচ্ছে। আওয়ামী লীগের পজিশনটা এখন ঠিক তাই। আওয়ামী লীগ নির্বাচন বিষয়ে কারো সঙ্গে আলোচনা করতে চায় না। আওয়ামী লীগ বিশ্বাস করে না কোনো বিদেশি পক্ষ তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিতে পারবে। আওয়ামী লীগ রাজপথের লড়াইয়ের কথাই সকল বিদেশি বন্ধুকে বলে এবং বলে যে আওয়ামী লীগ ইউনূস সরকারের পতন ছাড়া কোনোভাবেই বাংলাদেশে কোনো নির্বাচনে কোনো ফরম্যাটে অংশ নিতে রাজি না। ইউনূস সরকার মরিয়া প্রচেষ্টার অংশ হিসেবে একদিকে মানে একটার পর একটা আইন পরিবর্তন করছেন। ইউনূসের তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, জামায়াতে ইসলামীর বিশিষ্ট আইনজীবী, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে এই সিদ্ধান্ত মানে এই উপায় বের করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলেই যাতে আর কেউ নির্বাচনে অংশ নিতে না পারে, মানে ওই যে শেখ হাসিনা সহ সকলের নির্বাচন উনি ঠেকিয়ে রেখেছেন। এখন নাহিদ ইসলামদের দাবির মুখে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজ শুরু করেছেন, তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন যাতে চিরতরে নিষিদ্ধ করা যায় এবং তারা বিদেশিদেরকে বলতে পারেন যে একটা আদালতে নিষিদ্ধ দল আওয়ামী লীগ, সেই দলকে কি করে আপনারা নির্বাচনে আনতে চাইছেন। তবে কথাটা হচ্ছে বিদেশিরা এখন আর এসব শুনতে রাজি নয়, কারণ তারা বুঝে গেছে যে আসলে জামায়াতে ইসলামী কিংবা বিএনপিও তারাও কনফিডেন্ট নয়, আত্মবিশ্বাসী নয় যে একটা নির্বাচনের মাধ্যমে তারা যদি সেই নির্বাচনের মাধ্যমে কোনো একটি পক্ষ বিজয়ী হবেই তো, হয় জামাত জিতবে নাহলে বিএনপি জিতবে, কোনো একটি পক্ষকে আরেক পক্ষ মেনে নিবে সে সম্ভাবনা শূন্য। এছাড়াও জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির যে আবদার, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এখন সিপিবি বাসদ মানে সকল বামপন্থী ফ্যাসিবাদের দোসরদের বাদ দিয়ে দিতে হবে। সবচেয়ে বড় কথা, জাতীয় পার্টি তাদের মূল টার্গেট মানে আরেকটা যে দল লাঙ্গল মার্কার দল, যেই মার্কাগুলো মানুষ ব্যালটে চেনে, সেই মার্কাও বাদ দিয়ে দিতে হবে, কারণ তাদের জয়টাকে এমন এককভাবে নিশ্চিত করতে হবে। এসব আবদার
একেবারে আর পছন্দ করছে না বিদেশি যে কর্মকর্তারা বাংলাদেশে একরকমের নানা রকম কলকাঠি নাড়ছিলেন, তারা এখন তাই আওয়ামী লীগের দুয়ারে দুয়ারে ঘুরছেন। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন তাদের নিজ আগ্রহে, এবং তারা এই বার্তা পশ্চিমের দূতাবাসগুলোর তরফে, পশ্চিমের দেশগুলোর তরফে নিয়ে গেছেন যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, ওই যে জাতিসংঘ যেটাকে বলছে সব দলের অংশগ্রহণের নির্বাচন। তাছাড়া বাংলাদেশের রাজনীতিতে তারা স্থিতিশীলতা দেখেন না, আর আওয়ামী লীগ কিভাবে সেই নির্বাচনে অংশ নিতে পারে। সেখানে আওয়ামী লীগ একদিকে যেমন জানিয়ে দিয়েছে, সাবের হোসেন চৌধুরীর তরফে একদিকে যেমন স্পষ্ট জানানো হয়েছে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না, আওয়ামী লীগ রাজপথের আন্দোলনের মাধ্যমে ইউনূসের পতন ঘটিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে, ঠিক তেমনি সাবের হোসেন চৌধুরী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন, শেখ হাসিনার বিচার চলছে, তার আনুষ্ঠানিক অভিযোগ আছে, কাজে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এমন কোনো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ানোর দিবা স্বপ্ন দেখা বিদেশিদের বন্ধ করা উচিত। সাবের হোসেন চৌধুরী হচ্ছেন আওয়ামী লীগের বা শেখ হাসিনার সেই ঘনিষ্ঠজন যিনি, যাকে 96 সালে হঠাৎ করে আওয়ামী লীগের ভেতরেই কিন্তু একটা চমক সৃষ্টি করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকা 6 আসনে মনোনয়ন দিলেন, এবং তারপর সেই 96 এর নির্বাচনের পর সরকারে তাকে উপমন্ত্রী বানালেন। এরপর 2011 সরকারের সময় তিনি সংস্কারবাদী হয়ে উঠেছেন, এই অভিযোগ তুঙ্গে উঠল, এবং আওয়ামী লীগের মধ্যে এই কথাটা প্রচলিত হয়ে গেল যে সংস্কার করে বিকল্প আওয়ামী লীগ গড়ে তুলতে চেয়েছিলেন সাবের হোসেন চৌধুরী, তাই শেখ হাসিনার সঙ্গে তার একটা ভীষণ দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু ভেবে দেখুন, শেখ হাসিনা কিন্তু তাকে 2008 থেকে 2024 একবারও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চনা করলেন না। প্রতিবারই তিনি ঢাকার গুরুত্বপূর্ণ আসনে সাবের হোসেন চৌধুরীকে মনোনয়ন দিয়ে গেলেন এবং সাবের হোসেন চৌধুরী জিততে থাকলেন। 2014 সালে এই সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের প্রথম, যেটাকে বলা যায় তার বিতর্কিত নির্বাচন, কারণ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো না, সেই নির্বাচনের পর ওই সংসদকে একটা বড় ধরনের আন্তর্জাতিক অনুমোদন এনে দিয়েছিল সাবের হোসেন চৌধুরীর বিশ্বের সংসদগুলোর অত্যন্ত সম্মানজনক আন্তর্জাতিক জোট ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি হিসেবে নিজেকে নির্বাচিত করতে পারার সক্ষমতা। মানে তিনি প্রতিদ্বন্দ্বী 3 প্রার্থীকে পরাজিত করে বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে 2014 সালে কিন্তু ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি নিযুক্ত হন, এবং এরপর তিনি যে ধরনের ব্যাপক সক্রিয় কর্মকাণ্ড চালান আন্তর্জাতিক পরিসরে, সেটা সে সময় 2014 আওয়ামী লীগ সরকার এবং সংসদকে এক রকমের আন্তর্জাতিক পরিচিতি এবং অনুমোদন দিতে, স্বীকৃতি দিতে যদি বলি, একটা ব্যাপক ভূমিকা রাখে। এবং এই সাবের হোসেন চৌধুরী দেখেন, তিনি রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পান এই ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে তার সক্রিয় ভূমিকার জন্য। আবার দেখেন, এই সাবের হোসেন চৌধুরীর সাথে কিন্তু এই বৈঠক এই সময়টাই প্রথম নয়, 2023 নভেম্বর, মানে 2024 নির্বাচনের আগে। তখন পিটার হাস, মানে মার্কিন রাষ্ট্রদূত, রাজপথে আছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন তার সাথে বৈঠক করতে, একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে, কিংবা হাসিনা সরকারের পতন ঘটিয়ে দিতে। এই হুমকি দিচ্ছেন, এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবেন, ওই হুমকি দিচ্ছেন, এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবেন, এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন, একবার এই নেতার বাড়ি যাচ্ছেন, একবার ওই নেতার বাড়ি যাচ্ছেন। এবং আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে পিটার হাসের তখন সম্পর্কটা ভীষণভাবে তিক্ত। সবাই ভাবছে আমেরিকাকে খেপিয়ে দিয়েছেন শেখ হাসিনা, শেখ হাসিনার রক্ষা নাই। সেই সময় পিটার হাস 2023 নভেম্বরে গিয়ে উপস্থিত হলেন সাবের হোসেন চৌধুরীর বাসায়। তখনও সেটা ভীষণ আলোড়ন তুলেছিল যে পিটার হাসেরা সাবের হোসেন চৌধুরীর সাথে আবার আওয়ামী লীগের একটা বিকল্প বা কোনো বিদ্রোহ ঘটিয়ে দিতে কোনো ষড়যন্ত্র করতে গেছেন কিনা। কিন্তু দেখেন, শেখ হাসিনার সাথে যে সাবের হোসেন চৌধুরীর সক্রিয় সম্পর্কটা সবসময় বহাল থেকেছে, তার প্রমাণ পিটার হাসের সাথে এই বৈঠকের পরেও কিন্তু শেখ হাসিনা 2024-এও মনোনয়ন দিলেন সাবের হোসেন চৌধুরীকে। শুধু তাই নয়, 2024 সালের সেই
টালমাটাল মন্ত্রিসভায়, মানে 2024-এর নির্বাচন এবং তারপরের মন্ত্রিসভাটাই তো মানে আবারও একটা এমন নির্বাচন, মানে অংশগ্রহণ নাই বিএনপি জামায়াতে ইসলামীর, এই যে একটা, এবং আন্তর্জাতিক সকল চোখ এবং বিরোধিতা যেই সরকারটার ওপর, সেই সরকারে কিন্তু আবারও মন্ত্রিসভায় সাবের হোসেন চৌধুরীকে নিয়ে এলেন শেখ হাসিনা। তার মানে শেখ হাসিনার বিশ্বস্ত সহচরী শুধু সাবের হোসেন চৌধুরী নন, তিনি বরাবর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে এই দলটির ভেতরে একরকম বলতে গেলে নীরবে আওয়াজ কম তুলে, নিজের কথা কম বলে, সংবাদ মাধ্যমের সামনে প্রায় না এসে সবচেয়ে বড় ভূমিকা রেখে গেছেন। বিদেশিদের সঙ্গে সক্রিয় সম্পর্কের জেরেই আওয়ামী লীগের মন্ত্রিসভার মন্ত্রী হওয়া সত্ত্বেও 6টি হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত অক্টোবরে সাবের হোসেন চৌধুরীকে তার বাসভবন থেকে তুলে নেওয়ার পর 3 দিনের মধ্যে বোধহয় 6টি হত্যা মামলায় জামিন দিয়ে তাকে আবার বাসায় ফেরত পাঠাতে হয়েছে ইউনূস সরকারের। এই যে 3 নর্ডিক রাষ্ট্রদূত গেছেন সাবের হোসেন চৌধুরীর বাসায়, পিনাকি ভট্টাচার্য চরম চেতে গেছেন, মানে যারা মোটামুটি ফ্রান্স থেকে সরকারটা চালাচ্ছেন, তো সেই পিনাকি ভট্টাচার্য রেগে মেগে স্ট্যাটাস দিয়ে বলেছেন সাবের হোসেন চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে কোন শর্তে, হয় সাবের হোসেন চৌধুরীকে এখন গ্রেফতার করেন, নাইলে এই 3 রাষ্ট্রদূতকে এক্ষুনি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য খেদান। মানে পিনাকি ভট্টাচার্য ভুলে গেছেন এই গোয়েন লুইস, এই পিটার হাসেরা কি পরিমাণ আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন, বিভিন্ন সময় সভা সমাবেশে গিয়ে দাঁড়িয়েছেন, নানা পাড়ায় নানা অ্যাক্টিভিস্টদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন এই গত কয়েক বছরে। তখন পিনাকি ভট্টাচার্যরা অবশ্য আপত্তি করেন নাই, আর পিনাকি ভট্টাচার্য সম্ভবত উপলব্ধি করতে পারছেন না যে ডক্টর ইউনূসের সরকারের বা তাদের এই সরকারের এখন এমন শক্তিশালী অবস্থান নাই যে তারা পারবেন এই 3 রাষ্ট্রদূতের কাছে কোনো জবাবদিহিতা আদায় করতে, যে কেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং তাদের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাড়িতে আপনারা গিয়ে উপস্থিত হলেন বৈঠক করতে, আর সেই বৈঠকের বিষয়বস্তু কি। আর ডক্টর ইউনূস সরকার জানেন যে সাবের হোসেন চৌধুরীকে আবার গ্রেফতার করে, এই বৈঠক করার অপরাধে আবার গ্রেফতার করে তাকে কারাগারে আটকে ফেলার সক্ষমতাও নাই ইউনূসের কিংবা ইউনূসের পারিষদ বর্গের। কাজেই আওয়ামী লীগকে চাই পশ্চিমের যে কোনো ভাবে নির্বাচন হবে না, হওয়া ঠেকাতে আরো নানা পক্ষ নানা কারণে কাজ করছে বটে, তবে একটা আওয়ামী লীগ সহ নির্বাচনের জন্য পশ্চিমা পক্ষগুলো, একেবারে আমেরিকার রাষ্ট্রদূত সহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ, নর্ডিক দেশ সবাই যে উদ্গ্রীব হয়ে উঠেছে, এবং ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু জাতিসংঘ যে সেই জায়গা থেকে দূরে থাকতে পারছে না, সেটাই এখন ইউনূস সরকারকে সবচেয়ে বড় বেকায়দায় ফেলেছে। সম্ভবত সার্জিস